আচ্ছা স্নেহা একটু লিংকটা দিয়ে দাও তো গ্রুপে। এবার ঠিক হয়েছে বেবি, একটু গ্রুপে লিংকটা দিয়ে দাও। যত সব ঝামেলা সব আমার কপালেই, নেট থাকে না তো এটা থাকে না, এই ডিস্টার্ব তো ওই ডিস্টার্ব, এত ডিস্টার্ব আর ভালো লাগে না। আচ্ছা আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আমি আমার ভিডিও কেন দেখতে পারবো না। আচ্ছা এবার তো আমিও দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আসছে, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমরা পড়াশোনাতে চলে যাই, ঠিক আছে। ওকে, তো খেয়াল করো আমাদের, আমরা 6 নাম্বার বুঝছিলাম, এরপরে 7 নাম্বারে চলে যাই আমরা। 7 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, কোন পদার্থের ভৌত অবস্থা একই হলেও গঠন কাঠামো ভিন্ন। কোন পদার্থের ভৌত অবস্থা একই হলেও গঠন কাঠামো ভিন্ন? খেয়াল করো, সঠিক অ্যান্সার হচ্ছে কার্বন। কারণটা কি দেখো, কার্বন কখনো হচ্ছে কি তোমার গ্রাফাইট হিসেবে অবস্থান করে প্রকৃতিতে, তো যখন গ্রাফাইট হিসেবে অবস্থান করে তখন তো সংকরায়নটা কি হয়, sp2। আবার কখনো সে কি হিসেবে অবস্থান করে, হীরক, তখন তার গঠনটা কেমন, সংকরায়নটা কেমন হয়, sp3। এখন এই sp2 এর মানে গঠন কাঠামো, মানে sp2 সংকরণ হলে গঠন কাঠামো আর sp3 সংকরণ হলে গঠন কাঠামো কি সেম হবে? না, সেম হবে না। দেখো তাহলে গ্রাফাইট এটাও কঠিন, হীরক এটাও কঠিন, মানে এদের দুজনের ভৌত অবস্থা কি সেম। তাহলে কার্বনের যে দুইটা রূপ গ্রাফাইট এবং হীরক, এদের ভৌত অবস্থা সেম, মানে দুজনেই কঠিন অবস্থায় থাকে। কিন্তু গ্রাফাইটের যে তোমার হচ্ছে কি ভৌত কাঠামো মানে গঠন কাঠামো, আর হীরকের যে গঠন কাঠামো, দুইটা কি আলাদা না? সো সঠিক অ্যান্সারটা হচ্ছে কার্বন। ক্লিয়ার? আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো, সালফার পরমাণু চতুর্পার্শ্বে বন্ধন সমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত? প্রথম ক্লাসে আমি এটা সলভ করছিলাম, তারপর আমি আবার আজকের ক্লাসে বলে দিচ্ছি। ধরো যে এটা হচ্ছে সালফার আর এটা হচ্ছে তার সর্বশেষ কক্ষপথ। এখন সালফারের সর্বশেষ কক্ষপথে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবা 3s2 3p4, অর্থাৎ সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন পাবা? 6টা ইলেকট্রন পাবা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই যে 6টা ইলেকট্রন আছে। এখন এরা যদি বন্ধন গঠন করে, তাহলে সালফার দেখো, সালফারে একটা বন্ধন গঠন করছে, তখন একটা ইলেকট্রন শেয়ার ঘটবে। এ আর একটা বন্ধন গঠন করলে এখানে একটা ইলেকট্রন শেয়ার ঘটবে, এ আর একটা বন্ধন গঠন করলে এখানে একটা ইলেকট্রন শেয়ার ঘটবে, এ আর একটা ইলেকট্রন শেয়ার করলো মানে বন্ধন গঠন করলো, এ আর একটা বন্ধন গঠন করলো, এ আর একটা বন্ধন গঠন করলো। তাহলে দেখো তো আলটিমেটলি আমার 6টা ইলেকট্রন যদি বন্ধন গঠন করে তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? দেখো তো সর্বশেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। যেমন ধরো যে সালফার হেক্সাফ্লোরাইড SF6, এই সালফার হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 12টা ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে 12টা ইলেকট্রন থাকে। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো পর্যায় সারণীর গ্রুপ IA তে কয়টি মৌল আছে? এখন গ্রুপ IA এটা মানেটা কি, কেউ কি বলতে পারবা? এটা মানেটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ। IA মানে হচ্ছে 1 নম্বর গ্রুপ। তারপর 2A, ঠিক আছে, মানে ডাবল IA এটা মানে হচ্ছে 2 নম্বর গ্রুপ। তারপরে তোমার হচ্ছে গিয়ে 3A এটা মানে হচ্ছে তোমার 13 নম্বর গ্রুপ। তারপর হচ্ছে যে 4A এটা মানে হচ্ছে তোমার 14 নম্বর গ্রুপ। কথা বুঝতে পারছো? তাহলে এই দেখো একটু আগে বলে নি, পর্যায় সারণীতে টোটাল তোমার হচ্ছে 18টা গ্রুপ আছে। পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে? 18টা গ্রুপ আছে। এখন এই 18টা গ্রুপকে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। কিরকম ভাবে দেখো, যে 18টা গ্রুপকে তোমার হচ্ছে গিয়া A উপশ্রেণী A এবং B এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে, A এবং B এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখন এর ভিতরে দেখো 1 নম্বর গ্রুপ আছে, 2 নম্বর গ্রুপ আছে এবং 13 থেকে 18 পর্যন্ত। আর B এর ভিতরে হচ্ছে গিয়ে তোমার 3 থেকে 12 পর্যন্ত। কথা বুঝতে পারছো? তো এগুলাকে এভাবে লেখা হয় IA, ডাবল IA, ট্রিপল IA। তো ট্রিপল I মানে হচ্ছে যে তোমার 13, ট্রিপল I মানে হচ্ছে 3, ঠিক আছে, ট্রিপল I মানে হচ্ছে 3, আর এখানে A হওয়ার জন্য 10 যোগ করবা,
তার মানে 3A, এটা মানে হচ্ছে কয় নম্বর গ্রুপ? 13 নম্বর গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার? তো এখন দেখো 1 নম্বর গ্রুপে টোটাল মৌল থাকে কয়টা? 1 নম্বর গ্রুপে কয়টা মৌল আছে? টোটাল 7টা মৌল আছে না? কি কি? ওই যে হালিনা কে রুবি সাজাবে ফ্রান্সে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তাহলে টোটাল কয়টা? 7টা। তাহলে 1 নম্বর গ্রুপে টোটাল কয়টা মৌল আছে? 7টা মৌল আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? থাকবে না। আচ্ছা, সাইফুল্লাহ সাদ বলছো যে ভাই আপনি যে স্লাইডের উপর সলভগুলো করে ক্লাস, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নাই, এটা আমি দিয়ে দেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে প্রশ্ন একটু আমরা দেখি। তারপরে প্রশ্ন আমাদের কি বলছে যে হ্যালোজেন গ্রুপ সমূহের জারণ ক্ষমতার ক্রমটা কি? আচ্ছা, এটা একদম ইজি। দেখো হ্যালোজেন গ্রুপ সমূহের জারণ ক্ষমতার ক্রম সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে তোমার আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মনে রাখবো। তাহলে হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? আচ্ছা, এটা তো আমাদের না দেখলেও হবে, কারণ আমরা জানি যে সবাই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, এই নিষ্ক্রিয় গ্যাস থেকে না বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মানে বাউতে অনেক 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 প্রশ্ন আসছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, নিষ্ক্রিয় গ্যাস থেকে বাউতে অনেক অনেক প্রশ্ন আসছে। তো তোমরা একটা কাজ করবা, তোমরা এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো একবার হাজারিনাক স্যারের বই থেকে পড়বা, যে ডুবুরির সিলিন্ডারে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, লাইট ইউজ করতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, হ্যাঁ, তারপর জেননের ব্যবহার কি, আর্গনের ব্যবহার কি, এগুলো অবশ্যই একটু পড়বা। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্ন, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? আচ্ছা, এটা 19-20 প্রশ্ন, 19-20 প্রশ্ন, এগ্রিকালচার 19-20 প্রশ্ন। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? আচ্ছা, খেয়াল করো যে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এটা হচ্ছে গ্রুপ 17 নম্বর গ্রুপ। এখন দেখো উপর থেকে নিচে গেলে কি হয়? ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আমরা সবাই জানি উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? হ্রাস পায়। তাহলে সেই হিসাবে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, তার চেয়ে ব্রোমিনের কম, তার চেয়ে আয়োডিনের কম। কিন্তু কথা হচ্ছে যে ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি, আর ইলেকট্রন ঘনত্ব বেশি হলে ইলেকট্রন আসক্তি কম হয়। কি বললাম? ইলেকট্রন ঘনত্ব বেশি হলে ইলেকট্রন আসক্তি কম হয়। তো সেই জন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম। সঠিক অ্যান্সারটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, তার চেয়ে কম ফ্লোরিনের, তার চেয়ে কম হচ্ছে ব্রোমিনের, তার চেয়ে হচ্ছে আয়োডিনের। খুবই গুরুত্বপূর্ণ একটা ছক, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। এবং এই অধ্যায় থেকে তোমরা গ্রুপ 17 যত নারী নক্ষত্র আছে বা যত কিছু আছে, যেমন দেখো একটু আগে আমরা একটা প্রশ্ন সলভ করলাম যে হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম, ঠিক আছে, হ্যালোজেন সমূহের বিজারণ ক্ষমতার ক্রমটা কি হবে? এটার উল্টাটা হবে, তাই না? এখানে বলে দিচ্ছি কি জারণ ক্ষমতার ক্রম, যদি বলতো বিজারণ ক্ষমতার ক্রম তাহলে কি হতো? এটার উল্টাটা হইতো, ঠিক আছে। তো এই যে জারণ ক্ষমতার ক্রম, বিজারণ ক্ষমতার ক্রম, বিক্রিয়ার ক্রম হ্যালোজেন সমূহের, এগুলো খুব ভালো করে জানতে হবে। তারপর 13 নম্বর প্রশ্নে বলছে কি, দেখো তো কোনটা পানিতে অদ্রবণীয়? তো দেখো এখানে মোটামুটি যেগুলো আছে সবগুলাই ক্যালসিয়ামের লবণ। একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, আর হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তো এর ভিতরে ক্যালসিয়াম ফ্লোরাইডের ফ্লোরাইড হচ্ছে পানিতে অদ্রবণীয়, ক্যালসিয়াম ফ্লোরাইড পানিতে অদ্রবণীয়। এখন কেন ক্যালসিয়াম ফ্লোরাইড পানিতে অদ্রবণীয়? দেখো পানিতে দ্রবণীয় হওয়ার একটা শর্ত হচ্ছে ক্যাটায়ন অথবা অ্যানায়ন যে কোনো একজনকে বড় হইতে হবে আকারে কি হওয়া লাগবে? একটু বড় হওয়া লাগবে এবং ডি ব্লক থাকা লাগবে। কি থাকা লাগবে? ডি ব্লক থাকা লাগবে। আমি আবারও বলতেছি, ক্যাটায়ন অথবা অ্যানায়ন আকারে বড় হওয়া লাগবে, অথবা অ্যানায়নের ডি ব্লক থাকা লাগবে। পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত হচ্ছে ক্যাটায়ন অথবা অ্যানায়ন যে কোনো একজনকে অনেক বড় হওয়া লাগবে আর ডি ব্লক থাকা লাগবে। তো দেখো ক্লোরিনের কিন্তু ডি আছে, ডি উপস্থিত আছে, কারণ দেখো ক্লোরিন মানে কি 3s 3p, যার 3s 3p আছে তার কি 3 নাই? আছে। তারপরে আয়োডিনের কি ডি অরবিটাল নাই? আছে। ব্রোমিনের কি ডি অরবিটাল নাই? আছে। কিন্তু দেখো ফ্লোরিনের কিন্তু কোনো ডি অরবিটাল নাই, সো ফ্লোরিনটা কি হবে? পানিতে অদ্রবণীয় হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে 14 নম্বর প্রশ্ন বাউয়ের প্রশ্ন 18-19 সালের, এবং দেখো যে কবির এবং হাজারিনাক স্যারের বইতে কিন্তু প্রশ্নটা আছে,
কবির এবং হাজারিন আখতারের বইয়ের যে অনুশীলনী, সেই অনুশীলনীতে এই প্রশ্ন আছে। আমি কিন্তু সবসময় বলি যে ভাই অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আবার হাজারিন আখতারের বইতে দেখবা যে নিজে করো নামে কিছু একটা টপিক আছে, নিজে করতে হবে। তো নিজে করো, ওইখানে দেখবা যে বেশ কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। ওই এমসিকিউ গুলো কিন্তু মেডিকেল এবং এগ্রিকালচার বা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এখন দেখো বলছে কি কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, কোন মৌলটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ভাই এটা তোমরা পারবা না, নিজেরা পারবা না, না পারলে ঠিক আছে, না পারলে পরীক্ষা দেওয়ার দরকার নাই, না পারলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। তারপর দেখো সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত। সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সে তোমার সালফার আর কার্বন, এই দুটো একটু মাথায় রাখবা, সালফারের এবং কার্বনের, ঠিক আছে। সালফারের হচ্ছে 104 পিকোমিটার আর কার্বনের হচ্ছে তোমার 77 পিকোমিটার, ঠিক আছে। সালফারের হচ্ছে তোমার 104 পিকোমিটার আর কার্বনের 77 পিকোমিটার, মাথায় রাখবা, কার্বনের 77, সালফারের 104। আচ্ছা, তারপরে দেখো সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত। দেখো একটা জিনিস খেয়াল করো, এটা বাউতে 18-19 সালে আসছে আর এটা আসছে 17-18 সালে। দুইটা কোন টপিক থেকে আসছে দেখো তো, পারমাণবিক ব্যাসার্ধ থেকে আসছে। দুইটা আসছে কোথা থেকে? পারমাণবিক ব্যাসার্ধ থেকে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই ক্লাস শেষে হাজারিন আখতারের বইটা খুলতে হবে। হাজারিন আখতারের বইটা খুলবো, খুলে পারমাণবিক ব্যাসার্ধ যে টপিকটা আছে সেই টপিকটা একটু দেখবো এবং সেখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো একটু ভালো করে দেখবো। বুঝাইতে পারছি বাচ্চারা? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো নিচে কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট। এটা 17-18 সালের প্রশ্ন। দেখো তার মানে আমরা বলতে পারি যে কৃষিতে যারা প্রশ্ন করে তাদের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে অনেক অনেক চুলকানি আছে, অনেক অনেক বেশি চুলকানি আছে। তো এখন খেয়াল করো, এখানে আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, লিথিয়াম। এখন এর ভিতরে কার আকারটা সবচেয়ে ছোট? সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দেখো এই যে লিথিয়াম, তারপর হচ্ছে গিয়ে তোমার কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, এরা কিন্তু সবাই একই গ্রুপের মৌল, সবাই কি একই পর্যায়ের মৌল, সবাই হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। এখন দেখো লিথিয়াম হচ্ছে সর্ববামে আর অক্সিজেন হচ্ছে সর্ব ডানে। যে সবার ডানে অবস্থিত হবে তার আকারটাই তো সবচেয়ে ছোট হবে, তাই না? কারণ বাম থেকে ডানে গেলে আমরা কি জানি, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা কি হয়? ছোট হয় না? পারমাণবিক আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অক্সিজেন। ক্লিয়ার? তারপরে প্রশ্নে চলে যাই আমরা, 18 নম্বর প্রশ্নে চলে যাই। 18 নম্বর প্রশ্নে বলছে কি দেখো, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে কি বলে? আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে কি বলে? আচ্ছা, সেটা সঠিক অ্যান্সার কি হবে? আয়নীকরণ শক্তি। আমরা একটু সংজ্ঞাগুলো জেনে রাখবো। যে ধরো 1 মোল পদার্থ, মনে করো ফর এক্সাম্পল সোডিয়াম, 1 মোল পদার্থ 1 মোল ইলেকট্রন ত্যাগ করতেছে। 1 মোল ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে বা ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগে তাকে আমাদের কি বলা হবে? আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ধরো ক্লোরিন মাইনাস, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, মানে 1 মোল পদার্থ 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি বলি। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা একটু আমরা জেনে রাখি। তড়িৎ ঋণাত্মকতা এবং তড়িৎ ধনাত্মকতা, ঠিক আছে। আগে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা একটু জেনে রাখি। যে সমযোজী বন্ধনে, মনে করো এক্স এবং ওয়াই সমযোজী বন্ধনে আবদ্ধ এবং এরা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন সমূহকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ধনাত্মকতা কি? পজিটিভ আয়নে পরিণত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা বলি তড়িৎ ধনাত্মকতা। ক্লিয়ার? বাচ্চারা বুঝতে পারছো? আচ্ছা, হাজারি স্যারের বই নাই। হাজারি স্যারের বই না থাকলে হাজারি স্যারের বইয়ের পিডিএফ নিয়ে নেবা। ওকে, আচ্ছা, তারপরে দেখো নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়। তো আমরা জানি কি যে উপর থেকে নিচে গেলে তোমার হচ্ছে গিয়া পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তাই না? গ্রুপের ক্ষেত্রে গ্রুপ 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, যেটাই হোক না কেন, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। আকার যত বৃদ্ধি পাবে সে তত বেশি সক্রিয়। তত বেশি সক্রিয়। কথা বুঝতে পারছো? এখন খেয়াল করো। আচ্ছা, সরি, না,
আকারের সঙ্গে সক্রিয়তার কোনো সম্পর্ক নাই, সরি আকারের সঙ্গে সক্রিয়তার কোনো সম্পর্ক নাই। দেখো এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা রুবিডিয়াম হবে না। বলছি কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়, সঠিক অ্যান্সার হচ্ছে লিথিয়াম। লিথিয়াম বেশি, সবার চেয়ে বেশি সক্রিয়। কারণ দেখো আমরা যদি ধাতুর সক্রিয়তা সিরিজের কথা চিন্তা করি, সবার উপরে কে থাকে? লিথিয়াম থাকে না? লিথিয়াম সবার চেয়ে বেশি সক্রিয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো বলছে কি নিচের কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট। আচ্ছা, সংকরণ বের করার কি সূত্র আমরা জানি কিন্তু H = half into v plus x minus c plus a, ঠিক আছে, মাইনাস c plus a, এটা কিন্তু আমরা জানি না? জানি কিন্তু, ঠিক আছে। H = half into v plus x minus c plus, এখন এই v দ্বারা কি বোঝায়? কেন্দ্রীয় মৌলের যোজনী। x দ্বারা কি বোঝায়? একযোজী মূলকের সংখ্যা। c দ্বারা কি বোঝায়? ক্যাটায়নের চার্জ। আর a দ্বারা কি বোঝায়? অ্যানায়নের চার্জ। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো খেয়াল করো, হাফের মতো থাকলো ভি। দেখো তো এখানে ফসফরাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 5টা, দিলাম 5। এখানে ক্লোরিন আছে কয়টা? 5টা আছে না? 5টা। তাহলে একযোজী মূলকের সংখ্যা 5। এখানে এই ক্যাটায়নের কোনো চার্জ নাই, এই অ্যানায়নের কোনো চার্জ নাই, তার মানে 0 0। আমি আর এটা যোগ করলাম না। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 10 / 2, তার মানে কত পাচ্ছি? 5 পাচ্ছি। এখন এইচ এর ভ্যালু যদি আমরা 5 পাই, এইচ এর ভ্যালু 5 পাওয়া মানে সংকরণটা হবে sp3d। এইচ এর ভ্যালু যদি আমরা 4 পাই, তখন সংকরণটা হবে তোমার sp3। এইচ এর ভ্যালু যদি আমরা 3 পাই, তখন সংকরণটা কি হয়? sp2। এইচ এর ভ্যালু যদি আমরা 2 পাই, তখন সংকরণটা কি হয়? sp সংকরণ হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এখন দেখো 21 নম্বর প্রশ্নে বলছে কি কোন পদার্থের ভৌত অবস্থা একই হলে গঠন কাঠামো ভিন্ন। দেখো 17-18 সালের প্রশ্ন, আবার রিপিট হয়েছে প্রশ্নটা, এবং একটু আগে কিন্তু আমরা এটা সলভ করে আসছি, সো এটা আর নতুন করে সলভ করব না, আমরা সলভ করব না। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? 20-21 সালের প্রশ্ন, ম্যাগনেসিয়াম ফসফেট। এখন দেখো ম্যাগনেসিয়াম 2+ আর ফসফেট মানে কি? PO4 3-। এখন এরা যখন যুক্ত হবে, তখন ম্যাগনেসিয়ামের জারণ মান নেবে ফসফেট, আর ফসফেটের জারণ মান নেবে ম্যাগনেসিয়াম। অর্থাৎ ম্যাগনেসিয়ামের এখানে দেখো ফসফেটের জারণ মান কত? 3, ম্যাগনেসিয়ামের এখানে আসবে 3, আর ম্যাগনেসিয়ামের জারণ মান কত? 2, সেটা আসবে ফসফেটের নিচে, সেটা আসবে এই যে ফসফেটের নিচে। তাহলে Mg3PO4(2), ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট। আচ্ছা, এটা সবাই জানো হয়তো। তারপরে দেখো কোনটিতে তড়িৎযোজী বন্ধন থাকলেও যথেষ্ট সমযোজী বৈশিষ্ট্য আছে? তড়িৎযোজী বন্ধন, এখন এই জিনিসটা তোমরা শুনে কনফিউজ হয়ে যাচ্ছে, তড়িৎযোজী বন্ধন আবারটা কি? ভাই, তড়িৎযোজী বন্ধন মানে হচ্ছে তোমার আয়নিক বন্ধন, ঠিক আছে। তড়িৎযোজী বন্ধন মানে কি? আয়নিক বন্ধন, ঠিক আছে। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন যথেষ্ট সমযোজী বৈশিষ্ট্য আছে, তার মানে যে কোন যৌগতে আয়নিক বৈশিষ্ট্য থাকলেও সেটাতে সমযোজী বৈশিষ্ট্য যথেষ্ট মানে বেশি পরিমাণে আছে। আচ্ছা, অ্যামোনিয়া তো তোমার হচ্ছে আয়নিক যৌগ না, তাহলে অ্যামোনিয়া আগেই বাদ। কপার সালফেট একটা আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে সোডিয়ামের চার্জ +1, অ্যালুমিনিয়ামের চার্জ কত? +3, আর কপারের চার্জ হচ্ছে +2। মানে যে ক্যাটায়ন গুলো আছে, সোডিয়াম একটা ক্যাটায়ন, অ্যালুমিনিয়াম একটা ক্যাটায়ন, কপার একটা ক্যাটায়ন, প্রত্যেকের চার্জ গুলো আমরা বের করে ফেলছি, ঠিক আছে, প্রত্যেকের চার্জ আমরা বের করে ফেলছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালুমিনিয়ামের চার্জটা সবচেয়ে বেশি। এখন আমরা কি জানতাম? আমরা জানতাম যে ক্যাটায়নের চার্জ সমানুপাতিক সমযোজী বৈশিষ্ট্য বা পোলার আয়ন, ঠিক আছে, সমানুপাতিক পোলার আয়ন। ফাজারের নীতি অনুসারে কিন্তু এটা আমরা জানতাম। অর্থাৎ ক্যাটায়নের চার্জ যত বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে, পোলার আয়ন তত বাড়বে। কথা বুঝতে পারছো? ক্যাটায়নের চার্জ যত বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে, পোলার আয়ন তত বাড়বে। এখন দেখো তো কোথায় সবচেয়ে বেশি পরিমাণে চার্জ? নিশ্চয়ই অ্যালুমিনিয়ামে সবচেয়ে বেশি পরিমাণে চার্জ। তাহলে অ্যালুমিনিয়ামের সমযোজী বৈশিষ্ট্যটা কি হবে? বেশি হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কোনটি পাইরোফসফরিক অ্যাসিড এর সংকেত? কোনটি পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত? আচ্ছা, দেখো তো এটা আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। H2PO4, H3PO3, H3PO2, এটা হচ্ছে তোমার ফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তো যখনই পাইরো কথা আসবে, একটা কথা খেয়াল করো, যখনই পাইরো আসবে তখন মনে রাখবো যে অক্সিজেন থাকবে 7টা, তাহলে দেখো H4
P2O7, তাহলে এটাকে আমরা কি বলতেছি পাইরোফসফরিক অ্যাসিড। ঠিক তেমনি H2S2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। তার মানে পাইরো কথা থাকলে আমরা মাথায় রাখবো যে ওখানে অক্সিজেন থাকবে কয়টা, 7টা। ওখানে অক্সিজেন থাকবে কয়টা, 7টা। বুঝাইতে পারতেছি সবাইকে? আচ্ছা, নেটওয়ার্কে রুবিডিয়াম অ্যান্সার দাও না রে ভাই। তুমি নিজে একটু ধাতু সক্রিয়তা সিরিজের কথা মনে করে দেখো না। দেখো দেখো, খেয়াল করো, তুমি নিজে একটু ধাতু সক্রিয়তা সিরিজটা মনে করে দেখো। আমরা তো চতুর্থ অধ্যায় মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চতুর্থ অধ্যায় পড়ছি না ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজ মানে কি, যে কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম। এখন তুমি কি সেখানে পড়ো না যে কোনটা সক্রিয়তা বেশি? লিথিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি, আমরা কিন্তু সবাই পড়ে আসছি। তাহলে এখন বলছে কি কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়, কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে আমি চোখ বুঝে বলে দেবো লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয়। ঠিক আছে, নেটওয়ার্কে কি দেওয়া আছে এটা দেখার বিষয় না। আচ্ছা, তারপরে দেখো কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা সবচেয়ে বেশি। আচ্ছা, তো এইটা আমি এভাবে মনে রাখতাম। দেখো যে FON, ঠিক আছে, ফন। F দ্বারা ফ্লোরিন, O দ্বারা অক্সিজেন, N দ্বারা অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে ফ্লোরিন যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড। তারপর ফ্লোরিন যদি হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে পানি। নাইট্রোজেন যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে উৎপন্ন হয় NH3। তো হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ধন সবচেয়ে শক্তিশালী, তার চেয়ে কম শক্তিশালী হচ্ছে পানির হাইড্রোজেন বন্ধন, তার চেয়ে কম শক্তিশালী হচ্ছে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ধন। এখন খেয়াল করো, তাহলে ফসফরিন, অ্যামোনিয়া, আর্সাইন, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিমনি। ঠিক আছে, অ্যান্টিমনি হাইড্রাইড, এটার নাম হচ্ছে অ্যান্টিমনি হাইড্রাইড। তো এই চারজনের ভিতরে দেখো তো হাইড্রোজেন বন্ধন গঠন করে কে? নিশ্চয়ই অ্যামোনিয়া গঠন করে। তার মানে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা কি থাকবে? বেশি থাকবে। তারপরে প্রশ্ন দেখো, হীরকের গলনাঙ্ক কত? এটা মুখস্থ ছাড়া কোনো উপায় আছে? নাই, কোনো উপায় নাই। হীরকের গলনাঙ্ক হচ্ছে তোমার 3600 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর এখানে দেখো হীরক এবং গ্রাফাইটের যে পার্থক্যগুলো দেওয়া আছে এটা মাথায় রাখবা, যে হীরক হচ্ছে sp3, হীরক কি sp3, গ্রাফাইট কি sp2, গ্রাফাইট sp2। তো এটা আমি এভাবে মনে রাখতাম যে হীরক দামিও আর গ্রাফাইট কম দামিও। তাহলে যেটা দামিও তার দাম একটু বেশি, এই জন্য 3, আর যেটা কম দামিও তার দাম একটু কম, এই জন্য 2। বুঝতে পারছো? তার মানে গ্রাফাইট হচ্ছে যে তোমার 2 আর হীরক হচ্ছে গিয়ে তোমার sp3 সংকরায়ন, তাই না? তারপরে দেখো হীরকের আপেক্ষিক গুরুত্ব কত? 3.51। তারপরে গ্রাফাইটের আপেক্ষিক গুরুত্ব 2.26। হীরকের গলনাঙ্ক দেখো 3600 ডিগ্রি সেলসিয়াস, 3600 ডিগ্রি সেলসিয়াস। আর অন্যদিকে গ্রাফাইটের কত? 3730, মানে 3730 ডিগ্রি সেলসিয়াস। এটাও রাখতে হবে মাথায়, হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, কোন বন্ধনে অরবিটাল সরল রেখায় থাকে? কোন বন্ধনে অরবিটাল সরল রেখায় থাকে? তো আমাদের কাছে বন্ধন আছে দুইটা, একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে তোমার সিগমা বন্ধন। তো সিগমা বন্ধনে কি হয়? সামনাসামনি বা মুখোমুখি দুইটা অরবিটাল অতিক্রমণ ঘটে। ধরো এটা একটা এস অরবিটাল, এই একটা এস অরবিটাল, এখানে একটা ইলেকট্রন আছে আর এই একটা ইলেকট্রন আছে। তাহলে এরা কি হয়? সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ হয়। তাহলে এদের ক্ষেত্রে যে বন্ধনটা গঠন হয় সেটা কি হয়? সরল রৈখিক হয়। বাট পাই বন্ধনের ক্ষেত্রে, ঠিক আছে, দেখো পাই বন্ধনের ক্ষেত্রে কি হয়? পাশাপাশি ব্যান্ড হয়ে যায় না, একটু বাঁকা হয়ে যায় পাশাপাশি। মানে এটা হচ্ছে একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, পাশাপাশি বাঁকা হয়ে গিয়ে তারপরে তারা কি করে? বন্ধন গঠন করে, তাই না? তো এখানে কি এটা সরলরৈখিক হচ্ছে? না, সরলরৈখিক হচ্ছে না। তার মানে শুধুমাত্র সিগমা বন্ধনেই কি হয়? অরবিটাল সরলরৈখিক আকারে থাকে। তাহলে সিগমা সরলরৈখিক, সিগমা সরলরৈখিক। আচ্ছা, তারপরে 28 নম্বরে, ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডার মিশ্রণে কোন গ্যাস ব্যবহার করেন? ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করেন? দেখো একটু আগেই কিন্তু আমি বলছিলাম, যখন এই আমরা উপরে ছিলাম, আমি কিন্তু বলছিলাম যে ভাই এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারগুলো পড়বা, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারগুলো পড়বা। দেখো এই কথা বলতে বলতে আমাদের কিন্তু চলে আসছে একটা প্রশ্ন, যে তোমার হচ্ছে কি ডুবুরিরা কোন গ্যাস ব্যবহার করে অক্সিজেন সিলিন্ডারে? তো কোন গ্যাস? হিলিয়াম গ্যাস ব্যবহার করে। ঠিক আছে, হিলিয়াম গ্যাস ব্যবহার করে। কেউ কি বলতে পারবা যে ডুবুরির সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের পার্সেন্টেজ কত থাকে? কেউ কি বলতে পারবা ডুবুরির সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের পার্সেন্টেজ কত থাকে? আচ্ছা, জানাতুল ইসলাম আনিকা লিখছে ভাই অর্গানিক কম্পাউন্ডস গুলোর হাইব্রিডাইজেশন কিভাবে বের করবো? ওকে, শিখাই দিচ্ছি। তার আগে তোমরা আমাকে একটু উত্তর দাও। ডুবুরির সিলিন্ডারে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস থাকে, মানে কত পার্সেন্ট, কত হিলিয়াম গ্যাস থাকে? হাইড্রোজেন না, কত পার্সেন্ট হিলিয়াম গ্যাস থাকে?
আচ্ছা, আমি যতটুকু জানি যে 80% হিলিয়াম গ্যাস থাকে, এটা তোমাদের মেইন বইতে দেওয়া আছে, একটু দেখে আসবা। আচ্ছা, এবার আমরা অর্গানিক বা জৈব যৌগের অর্গানিক কম্পাউন্ডস এর সংকরায়নটা একটু দেখবো। অর্গানিক কম্পাউন্ডস এর সংকরায়নগুলো একটু দেখবো। তো মনে রাখবা যে কার্বন সিঙ্গেল বন্ড কার্বন থাকলে সেখানে sp3 সংকরায়ন, ঠিক আছে। কার্বন সিঙ্গেল বন্ড কার্বন থাকলে সেখানে কোন সংকরায়ন? sp3। কার্বন ডাবল বন্ড কার্বন থাকলে সেখানে sp2 সংকরায়ন। আর কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকলে সেখানে sp সংকরায়ন। সেখানে কি সংকরায়ন? sp সংকরায়ন। ওকে, তাহলে কার্বন সিঙ্গেল বন্ড কার্বন থাকলে সেখানে কি সংকরায়ন? sp3। কার্বন ডাবল বন্ড কার্বন থাকলে sp2। আর কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকলে সেখানে sp সংকরায়ন। এখন আমরা একটা যৌগ দেখি, ঠিক আছে। যৌগটা হচ্ছে এরকম CH3 CH ডাবল বন্ড CH2 সরি CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, ঠিক আছে। এই যে একটা যৌগ। তাহলে এখন দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে প্রত্যেকটার আমরা সংকরায়ন নির্ণয় করি। দেখো 1 নাম্বার কার্বন, এখানে কি ট্রিপল বন্ধন আছে? হ্যাঁ আছে, তার মানে এটা সংকরায়নটা হবে sp। 2 নাম্বার কার্বন, দেখো তো 2 নাম্বার কার্বনে কি ট্রিপল বন্ধন পাইছো? পাইছো, তার মানে এটা সংকরায়নটা হবে কি? sp। 3 নাম্বার কার্বন, দেখো তো 3 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ধন আছে, তাহলে এটা সংকরায়নটা কি হবে? sp। এটা সংকরায়নটা কি হবে? sp2 সংকরায়ন হবে। 4 নাম্বার কার্বন, দেখো তো 4 নাম্বার কার্বনে কি ডাবল বন্ধন আছে না? আছে, তাহলে এটা সংকরায়নটা কি হবে? sp2 সংকরায়ন হবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার কার্বন, এইখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনে কিন্তু দেখো 3টা হাইড্রোজেন যুক্ত আছে সিঙ্গেল বন্ধনের মাধ্যমে, আর এটা এই কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তার মানে এখানে 5 নাম্বার কার্বনে সবগুলাই কি সিঙ্গেল বন্ধন, তাহলে এটা কি হবে? sp3 হবে। বুঝতে পারছি এই ব্যাপারটা আনিকা? ক্লিয়ার? ওকে, যারা যারা 80% উত্তর দিছো সবাই মনে হচ্ছে মেডিকেল কোচিং করে আসছো। যাক, আলহামদুলিল্লাহ, তোমাদের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, তো এরপরে প্রশ্নে চলে যাই আমরা। দেখো 29 নম্বর প্রশ্নে কি বলছে? সালফার পরমাণু চতুর্পার্শ্বে বন্ধন সময়ের মোট ইলেকট্রন সংখ্যা কত? এই প্রশ্নটা 3 বার পড়াইছি এই নিয়ে, আজকে নিয়ে 3 বার। তারপর দেখো তো কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। তো গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, এগুলো সব কি গ্রুপ 2 এর মৌল না? এগুলো সব হচ্ছে তোমার কি মৃৎ ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর 1 নম্বর গ্রুপে যেগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে এগুলো 1 নম্বর গ্রুপে আছে, এগুলো কিন্তু সব তোমার হচ্ছে গিয়া শুধুমাত্র ক্ষারীয় ধাতু। কথা বুঝতে পারছো? শুধুমাত্র ক্ষারীয় ধাতু। আশা করি তোমরা এবার এই জিনিসটা বুঝতে পারছো। 31 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো তো, হ্যালোজেন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? হ্যালোজেনের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে কোনটি ঘটে? পারমাণবিক সংখ্যা কিভাবে বৃদ্ধি পায় হ্যালোজেনের ক্ষেত্রে? দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ উপর থেকে নিচে গেলে কি হয়? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পায়, তাহলে দেখো তো কি ঘটতেছে? আমার পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি পারমাণবিক আকার বৃদ্ধি পায়। প্রথম কথা এটা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কি হয়? হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। আয়নীকরণ শক্তি কি হয়? হ্রাস পায়। তারপরে তোমার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? বৃদ্ধি পায়। কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়? দেখো, ফ্লোরিন গ্যাসীয়, ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। আমি আবারও বলতেছি, আয়োডিন কিন্তু কঠিন এবং আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। আয়োডিন কি? আয়োডিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তার মানে আমি উপর থেকে নিচে গেলে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। হ্রাস পাচ্ছে কি? ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাচ্ছে, ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে তোমার আয়নীকরণ শক্তি হ্রাস পাচ্ছে। এখন আমরা অপশন চেক করি। অপশন এ, অপশন এতে বলা আছে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। হ্যাঁ, ঠিক আছে, মিলে গেছে, তার মানে সঠিক উত্তর এ। ক্লিয়ার? তারপরে 32 নম্বর প্রশ্ন। দেখো 32 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং প্লাটিনাম প্রবাহক নিচের কোন বিক্রিয়ায় ব্যবহার করা হয়? 1 নম্বর ক্লাসে আমি বলছিলাম না যে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন এখানে বিক্রিয়া করে এরা কি উৎপন্ন করে? সালফার ট্রাই অক্সাইড। এবং এখানে প্রভাবক হিসেবে প্লাটিনাম ইউজ করতে পারি বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করতে পারি। এবং এই প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড হচ্ছে সলিড মানে কঠিন, আর সালফার ডাই অক্সাইড হচ্ছে গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, সালফার ট্রাই অক্সাইড গ্যাসীয়। তখন এই প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অধিশোষণ
সিস্টেমে কাজ করবে। আর আমরা এখানে যদি নাইট্রিক অক্সাইড ব্যবহার করি, এখানে প্রভাবক হিসেবে যদি নাইট্রিক অক্সাইড ব্যবহার করি, তখন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়াটা ঘটবে। তো প্লাটিনাম ইউজ করলে বিক্রিয়াটা 4টা ধাপে ঘটে, বলছিলাম প্লাটিনাম ইউজ করলে বিক্রিয়া 4 ধাপে ঘটে, আর নাইট্রিক অক্সাইড ইউজ করলে বিক্রিয়া 2 ধাপে ঘটে। মনে আছে কারো? দেখি কার কার মনে আছে? মনে আছে? মনে আছে কারো? এই রোকেয়া মনে আছে? স্পর্শ মনে, স্পর্শ কি বললো? ও জেসিকা জেসি মনে আছে? নীলাশা মনে আছে? সোমাইয়া মনে আছে না? গুড, ভেরি গুড, ভেরি গুড। মনে থাকলে ভালো। চান্স পাইতে হবে, এট এনি কস্ট চান্স পাইতে হবে। চান্স না পাইলে খবর আছে একটা, বাড়ি যেয়ে পিঠে আসবো একটারে। আর মাইয়াগুলোর তো জীবনে বিয়াই হবে না যদি চান্স না পাও। একদম মনে করো যে আমার মুখের কথা কিন্তু খুবই খারাপ, হ্যাঁ, মানে যা বলি সেটাই কিন্তু খাইতে যায়, বুঝছো? যদি চান্স না পাও তাহলে কিন্তু জীবনে বিয়ে হবে না। আর ছেলেগুলা চান্স না পেলে যতই মাইয়াদের পিছনে ঘুরো কোনো লাভ নাই, কোনো মাইয়া পাত্তা দেবে না। হ্যাঁ, তুমি মাইয়ের পিছনে ঘুরবা, ওদিকে ভুরিয়ালা বিসিএস ক্যাডার এসে তোমার চয়েস করা ব্যক্তিকে নিয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ চান্স পাইতে হবে এট এনি কস্ট। আর কৃষিতে পড়লে ভাই কৃষিতে পড়লে বিসিএস এ আলাদাভাবে 300 সিট আছে। 300, একটা না দুইটা না, 300 সিট। ইঞ্জিনিয়ারিং পড়লেও এত না, ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে 24টা বিসিএস এ সিট। ইঞ্জিনিয়ারিং এ 24 জন বিসিএস ক্যাডার হতে পারে ইঞ্জিনিয়ারিং পড়ে, ঠিক আছে? 24 জন বিসিএস ক্যাডার হতে পারে। আর সেখানে এগ্রিকালচারে পড়ে 300 জন বিসিএস এ ক্যাডার হতে পারে। বুঝছো নাকি বুঝো নাই? বোঝা উচিত তোমাদের, হ্যাঁ বোঝা উচিত। আচ্ছা, তারপরে দেখো CuNH3 2 জটিল আয়নের আকৃতি কোন ধরনের আকৃতি? ঠিক আছে, কোন ধরনের আকৃতি? অ্যান্সার হচ্ছে সমতলীয় বর্গাকৃতি। সমতলীয় বর্গাকৃতি। দেখো এখানে যখনই 4 পাবা জটিল যৌগে, খেয়াল করো এটা একটা জটিল যৌগ, জটিল যৌগে যখনই লিগ্যান্ডের সংখ্যা 4 পাবা তখনই তার আকৃতি হবে কেমন? সমতলীয় বর্গাকৃতি। দেখো, ঠিক আছে, এই যে CuNH3 SO4 এটার আকার কেমন? সমতলীয় বর্গাকার। তো এইখানে আমি যেগুলো জটিল আয়নের নাম লিখে রাখছি, খেয়াল করো এখানে আমি যেগুলো জটিল আয়নের নাম লিখে রাখছি এবং সংকেত লিখে রাখছি, এগুলোর আকৃতিটা অবশ্যই একবার করে দেখবা। 100% ইম্পর্টেন্ট, 100 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ কেমন? ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ কেমন? ভাই এটা কি আমার বোঝানোর কিছু আছে? বোঝানোর কিছু নাই, এখানে আপনার মুখস্থ করতে হবে। এখানে আপনার কি করতে হবে? মুখস্থ করতে হবে। ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ বেগুনি, ম্যাঙ্গানিজ 3+ এর বর্ণ হচ্ছে বেগুনি, আর ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ হচ্ছে হালকা গোলাপি। কি বললাম? ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ হচ্ছে হালকা গোলাপি বা বর্ণহীন, আর একটা হচ্ছে তোমার বেগুনি। তাহলে এখন আমরা অপশন খুঁজি, অপশনে কি আছে? গোলাপি আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গোলাপি। আর যদি ম্যাঙ্গানিজ 3+ থাকতো, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো, দেখি কার কার মনে থাকে। ম্যাঙ্গানিজ 3+ এর ক্ষেত্রে বর্ণটা কেমন? বেগুনি। এখনই মুখস্থ করে নাও, 3+ বেগুনি, 3+ বেগুনি, 2+ গোলাপি। ম্যাঙ্গানিজ 3+ কি? বেগুনি, 2+ গোলাপি। কি বলছি বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, এখনই মুখস্থ করে নাও, আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও, পরবর্তীতে হয়তো মনে থাকবে না। ম্যাঙ্গানিজ 3+ বেগুনি, ম্যাঙ্গানিজ 3+ কি বললাম? বেগুনি। ম্যাঙ্গানিজ 2+ গোলাপি, ম্যাঙ্গানিজ 2+ গোলাপি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপরে 35 নম্বর প্রশ্নে বলছে কি কোনটি ডায়াম্যাগনেটিক? ডায়া হবে এটা, ঠিক আছে? কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু? কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, ফেনিকো, ফেরাম বা ফেরাস, নিকেল, কোবাল্ট, এই তিনটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক। এই তিনটা কি? ফেরোম্যাগনেটিক। এই তিনটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক। ক্লিয়ার? জিঙ্ক, জিঙ্ক হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও সে কেমন? ডায়াম্যাগনেটিক। মনে থাকবে, এটাই বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও সে কি? ডায়াম্যাগনেটিক। সো সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে জিঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো 36 নম্বর প্রশ্নে কি বলছে? হ্যালাইড গঠনে হ্যালোজেনের সঙ্গে ধাতুর সক্রিয়তা ক্রম কোনটি? হ্যালাইড গঠনে হ্যালোজেনের সঙ্গে ধাতুর সক্রিয়তা ক্রম কোনটি? আচ্ছা, এখন এইখানে দেখো তো ধাতুর সক্রিয়তা ক্রম চাইছে আমার কাছে। হ্যালাইড গঠনে হ্যালোজেনের সঙ্গে, এটা আমার দেখার বিষয় না,
যে যত বেশি সক্রিয়, যে ধাতু যত বেশি সক্রিয়, সে তত সুন্দরভাবে যৌগ মানে তত দ্রুত যৌগ গঠন করবে। সে হ্যালোজেনের সঙ্গে যুক্ত হইলো না অক্সিজেনের সঙ্গে যুক্ত হইলো এইটা দেখার বিষয় না। আমি আবারও বলতেছি, যে ধাতু যত বেশি সক্রিয় সে তত দ্রুত যুক্ত হবে। সে কার সঙ্গে যুক্ত হচ্ছে এটা দেখার বিষয় না। এখন আমরা কি জানি? আমরা জানি সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে লিথিয়াম, তারপরে পটাশিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। জানি না? জানি তো নাকি? তাহলে দেখো তো, লিথিয়ামের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে গিয়ে তোমার পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এখন এই প্রশ্ন আসছে 2002 সালে, ঠিক আছে, 2002 সালে আসছে, আর আমাদের এখন চলতেছে 2022 সাল, মানে 20 বছর আগের প্রশ্ন। তো এখন বইতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামটা কিন্তু সোডিয়ামের উপরে, ক্যালসিয়ামটা কার উপরে? সোডিয়ামের উপরে। সো এখানে একটু যদি তোমরা চেঞ্জ করো, এখানে ক্যালসিয়াম হবে, এখানে সোডিয়াম হবে। বুঝছো? বুঝাতে পারছি? আচ্ছা, এবার উত্তর দাও, ম্যাগনেসিয়াম 3+ এর বর্ণ কেমন? ম্যাগনেসিয়াম 3+ এর বর্ণ কেমন? উত্তর দাও। উত্তর দিলে পুরস্কার আছে। তোমার কারেন্ট চলে গেছে আল্লাহ, নাকি তোমার বাসার কারেন্ট চলে গেছে? আমি তো বুঝলাম না নীলাশা, মানুষের কি কারেন্ট থাকে? ইয়েস, একটা সুন্দর বউ পাওয়ার জন্য হলেও চান্স পাইতে হবে, সত্যি কথা, এটা কিন্তু চরম সত্যি। সুন্দর বউর জন্য হলেও চান্স পাওয়া লাগবে। গত কয়েকদিন আগে একটা তোমার নিউজ ভাইরাল হয়েছে, দেখো নাই? যে হচ্ছে গিয়া বিসিএস ক্যাডার না বলে প্রেমিকের সঙ্গে বাপের মানে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দেয় নাই, পরে 40তম বিসিএস এর সেই ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে। এবার বলো, ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ কেমন? ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ কেমন বলো? ম্যাঙ্গানিজ 2+ এর বর্ণ কেমন? বেগুনি না? ম্যাঙ্গানিজ 2+ কি বেগুনি নাকি গোলাপি? কি বলছিলাম? ও বন্ধু লাল গোলাপি কই রইল। ও থাক, গান টান গাবো না, কারণ আমার গানের কণ্ঠ শুনলে আবার তোমরা কোমায় চলে যেতে পারো, ঠিক আছে? একজনে লিখছে হালকা গোলাপি। আচ্ছা, গুড। ওকে, এরপরে প্রশ্ন চলে যাই। বিভিন্ন যৌগে কার্বনের সংকরণ কয় প্রকার? বিভিন্ন যৌগে কার্বনের সংকরণ কয় প্রকার? আচ্ছা, কার্বন 3 ধরনের সংকরায়ন দেখায়, একটা হচ্ছে sp, একটা হচ্ছে sp2, আর একটা হচ্ছে sp3। এছাড়া কি কার্বনের অন্য কোনো সংকরায়ন দেখানো সম্ভব? নিজে চিন্তা করো, ঠিক আছে, নিজে চিন্তা করো। তাহলে কার্বন বেসিক্যালি 3 প্রকার সংকরায়ন দেখায়, কি কি? sp, sp2 আর sp3। ক্লিয়ার? তারপরে 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন কি বলছে? প্রথম অবস্থান্তর সারির মৌলসমূহের বহি স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? তাহলে প্রথম অবস্থান্তর সারি মানে কি? প্রথম অবস্থান্তর সারি মানে হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ের ইলেকট্রন বিন্যাস কেমন? 3d 1 থেকে 10, 4s 1 থেকে 2, তাই না? এটাই তো প্রথম অবস্থান্তর সারি, তাই না? দ্বিতীয় অবস্থান্তর সারির কত? মানে পঞ্চম পর্যায়ের যে মৌলগুলো আছে, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান্তর সারি। এদের ক্ষেত্রে 4d 1 থেকে 10, 5s 1 থেকে 2। তৃতীয় অবস্থান্তর সারি মানে 6 নম্বর পর্যায়ে যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে 5d 1 থেকে 10, 4s 1 থেকে 2। সিম্পল। এবার এই যে দেখো, এখানে আমি লিখেও রাখছি 3d ব্লক বা প্রথম অবস্থান্তর সিরিজ স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত। 4d মানে দ্বিতীয় অবস্থান্তর সিরিজ ইয়াট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। পঞ্চম তোমার হচ্ছে কি বা তৃতীয় অবস্থান্তর সিরিজ, এটা হচ্ছে তোমার ল্যান্থেনাইট থেকে পারদ পর্যন্ত, বুঝছো? ল্যান্থেনাইট থেকে পারদ পর্যন্ত। আর চতুর্থ অবস্থান্তর সিরিজ অ্যাক্টিনিয়াম থেকে তোমার হচ্ছে রাদারফোর্ডিয়াম পর্যন্ত, ঠিক আছে? তারপর দেখো 39 নাম্বার, ফেরোসায়ানাইড জটিল আয়নে কয়টি লিগ্যান্ড বিদ্যমান? কয়টি লিগ্যান্ড বিদ্যমান? দেখো, একটা জটিল যৌগ, মনে করো আমি একটা জটিল যৌগ লিখলাম FeCN
হোল 6 K4FeCN হোল 6। এখন এইখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই ফার্স্ট ব্র্যাকেটের পরে, খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটের পরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা হচ্ছে তোমাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। এটাকে কি বলা হয়? সন্নিবেশ সংখ্যা। আমি আবারও বলতেছি, এই সংখ্যাটাকে আমরা কি বলি? সন্নিবেশ সংখ্যা। আবার এটাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে লিগ্যান্ড। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি না? কি বলি? লিগ্যান্ড বলি। তাহলে এটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের সংখ্যা কত দেখো তো? 6। লিগ্যান্ডের সংখ্যা কত? 6। বুঝাতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তাইলে যদি বুঝতে পারো, এবার আমাকে একটা উত্তর দাও যে এই যৌগে CuNH3 হোল 4 H2O হোল 2 Cl2, এটা একটা জটিল যৌগ। এই যৌগের লিগ্যান্ড কয়টা, লিগ্যান্ড কয়টা আর সন্নিবেশ সংখ্যা কয়টা? উত্তর দাও। এই যৌগের লিগ্যান্ড কয়টা আর সন্নিবেশ সংখ্যা কয়টা? উত্তর দাও, দ্রুত উত্তর চাই, খুবই দ্রুত উত্তর চাই। প্রশ্নটা দেখাচ্ছি আবারও। CuNH3 হোল 4 H2O হোল 2 Cl2, এখানে লিগ্যান্ড কয়টা, সন্নিবেশ সংখ্যা কত? উত্তর চাই। আচ্ছা, উম্মে কুলসুম লেখছো 18টা। কেমনে 18টা হয় ভাই? দেখো তো, এইখানে NH3 একটা লিগ্যান্ড, H2 একটা লিগ্যান্ড। এখানে NH3 আছে কয়টা? 4টা। H2 আছে কয়টা? 2টা। তাহলে টোটাল লিগ্যান্ড হয় 4 আর 2 যোগ করলে কত? 6 হয়। আর লিগ্যান্ডটাই হচ্ছে তোমার সন্নিবেশ সংখ্যা। তাহলে সন্নিবেশ সংখ্যা কত? 6। তাহলে 6টা লিগ্যান্ড, 6টা সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ডও 6টা, সন্নিবেশ সংখ্যাও 6টা। আচ্ছা, আরেকবার রিপিট করতে হবে, তাই তো? আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করতেছি। দেখো, একটা জটিল যৌগ, একটা জটিল যৌগ লিখলাম। ধরো K3FeCN হোল 6, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে 6 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে, জটিল যৌগের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় লিগ্যান্ড। বুঝতে পারছো? সেটাকে কি বলা হয়? লিগ্যান্ড। এখন এই লিগ্যান্ড কয়টা আছে দেখো তো? 6টা আছে। আর এটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। যে কয়টা লিগ্যান্ড সে কয়টাই সন্নিবেশ সংখ্যা। কথা বুঝতে পারছি? যে কয়টা লিগ্যান্ড সে কয়টাই সন্নিবেশ সংখ্যা। তাহলে দেখো তো, আমাদের আগের প্রশ্নে দেখো এখানে কয়টা লিগ্যান্ড? NH3 একটা লিগ্যান্ড, H2O একটা লিগ্যান্ড। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটাই থাকবে, কথাটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যাই থাকুক না কেন সেটাই লিগ্যান্ড। ধরো আমি একটা যৌগ লিখলাম, ঠিক আছে? মাহিন মুনিরা হোল 3। হ্যাঁ, সামনে আছে মনে করো যে সাদিয়া, শেষে আছে মনে করো লামিয়া, ঠিক আছে? তো এখন দেখো তো, এইখানে মুনিরা আছে কোন ব্র্যাকেটে? ফার্স্ট ব্র্যাকেটে মুনিরা আছে, তাই না? তাহলে এই মুনিরা হচ্ছে গিয়ে একটা লিগ্যান্ড। হ্যাঁ, আর এখানে সংখ্যা কত আছে দেখো তো? 3 আছে। তার মানে মুনিরার সংখ্যা কয়টা? 3টা। তার মানে লিগ্যান্ডের সংখ্যা কত? 3। আর এটাই কি? সন্নিবেশ সংখ্যা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, গুড। আমার মনে হয় এবার আর কেউ ভুল করবে না। আবার একজন লিখতেছে 6। এতগুলো মেয়ে কারা? এরা সবাই হচ্ছে গিয়া আমার এরা সবাই আমার বান্ধবী।
ওকে, তারপরে দেখো 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে কি বলছে, নিকেল 2+ ধাতব আয়নের 3D তে বিন্যাস কয়টা? ভাই নিকেলে ইলেকট্রন থাকে কয়টা? নিকেলে ইলেকট্রন থাকে 28টা। সেখান থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায়, আচ্ছা তার আগে দেখি নিকেল 28 যখন থাকে তখন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D8 4s2। এখন নিকেল থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় নিকেল 2+ হবে। এখন কোন 2টা ইলেকট্রন চলে যাবে? নিশ্চয়ই আগে 4s থেকে ইলেকট্রন যাবে, তাই না? নিশ্চয়ই আগে কোথা থেকে ইলেকট্রন যাবে? 4s থেকে ইলেকট্রন যাবে, তাই না? তাহলে 4s থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে বাকি থাকলো কত? 3D8। তাহলে নিকেল 2+ এর 3D ইলেকট্রন থাকে কয়টা? 8টাই থাকে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে 3D8। বুঝতে পারছো? এই যে 3D10 লিখতেছে একজনে, আরে পিটান দরকার না আনিকারে, আনিকারে ধরে পিটান লাগে না। আচ্ছা তারপরে 41 নম্বর প্রশ্ন, লৌহ দ্রবণে লৌহ লবণের মানে লোহার লবণ লৌহ লবণের দ্রবণে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করলে গাঢ় নীল অধক্ষেপ পড়ে কোনটির? গাঢ় নীল অধক্ষেপ পড়ে কোনটির? আচ্ছা এই যে KFeCN6 এটাকে বলা হয় প্রুশিয়ান ব্লু। এটাকে কি বলা হয়? প্রুশিয়ান ব্লু। এটা একটা বিকারক, এটা নীল অধক্ষেপ পড়ে বলে এটাকে বলা হয় কি? প্রুশিয়ান ব্লু। আমি আবারও বলতেছি, এটাকে বলা হয় প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু সংকেতটা দেখো, KFeCN6। এটাকে আমরা কি বলি? প্রুশিয়ান ব্লু বলি। এটাকে আমরা কি বলতেছি? প্রুশিয়ান ব্লু। এই প্রুশিয়ান ব্লু সংকেতটা দেখে রাখো, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, কাজে লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবং এই জিনিসটা একটু মুখস্থ রাখবে, এটা একটু মুখস্থ রাখবে। 41 নম্বর প্রশ্ন মুখস্থ রাখবে, 41 নম্বর প্রশ্নটা মুখস্থ রাখবে। কোশ্চেন ভালো করে দেখি নাই, খবর আছে। কোশ্চেন ভালো করে দেখো নাই কেন? কোশ্চেন ভালো করে দেখতে হবে, কোশ্চেন ভালো করে দেখতে হবে। আচ্ছা তারপরে দিকে চলে যায়। তারপরে ক্রোমিয়াম 3+ আয়নের বর্ণ কেমন? ক্রোমিয়াম 3+ আয়নের বর্ণ হচ্ছে সবুজ। মুখস্থ, ক্রোমিয়াম 3+ এর আয়নের বর্ণ সবুজ। মুখস্থ রাখতে হবে, মুখস্থ মুখস্থ মুখস্থ, কোনো মাফ নাই। আচ্ছা ক্যালসিয়াম ব্রোমাইড পানিতে দ্রবণীয় হওয়ার কারণটা কি? আচ্ছা পানিতে দ্রবণীয় হওয়ার কারণটা কি? দেখো একটা আয়নিক যৌগের 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি আর একটা হচ্ছে ল্যাটিস এনথালপি। কি বললাম? একটা আয়নিক যৌগের 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি আর একটা হচ্ছে ল্যাটিস এনথালপি। এখন এই হাইড্রেশন এনথালপি কি জিনিস আর ল্যাটিস এনথালপি কি জিনিস এটা আপাতত না জানলেও চলবে, বাট মাথায় রাখবা একটা আয়নিক যৌগের 2টা এনথালপি থাকবে, একটা হচ্ছে তোমার হাইড্রেশন এনথালপি, একটা হচ্ছে তোমার ল্যাটিস এনথালপি। তো যখন হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হবে, আমি কি বললাম? যখন হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হবে তখন সেটা পানিতে দ্রবণীয়, তখন সেটা কি? পানিতে দ্রবণীয়। আর যখন হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে কম হবে, ল্যাটিস এনথালপির চেয়ে কি হবে? কম হবে, তখন সেটা পানিতে অদ্রবণীয়। এখন এখানে তো বলেই দিছে যে পানিতে দ্রবণীয় হওয়ার কারণটা কি, তার মানে দ্রবণীয় হওয়ার কারণটা কি হবে? হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হবে। তাহলে দেখো তো অপশন এ তেই বলা আছে হাইড্রেশন এনথালপি ইজ গ্রেটার দ্যান ল্যাটিস এনথালপি। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমি কি বুঝাইতে পারছি? আমি আশা করি বুঝাইতে পারছি, না বুঝার কিছু নাই। ক্লিয়ার? ওকে আচ্ছা তারপরে দেখো তো এখানে কি বলছে? H4P2O7 কোন অ্যাসিডের সংকেত? দেখো ভাই প্রশ্ন কিভাবে রিপিট হয়। আমরা একটু আগে পড়ছিলাম যে নিচের কোনটি পাইরোফসফরিক অ্যাসিড, আমরা একটু আগে একটা এরকম কোশ্চেন সলভ করে আসছিলাম। এবার কি করছে? সংকেত দিয়ে বলতেছে এটার নামটা কি। তো দেখো অক্সিজেন যখনই 7টা থাকবে তখনই সেটা কি হবে? পাইরোফসফরিক মানে পাইরো অ্যাসিড হবে। যখনই অক্সিজেন 7টা থাকবে তখনই সেটা কি হবে? পাইরো হবে। তো দেখো আমি এখানে বেশ কয়েকটা অ্যাসিড দিয়ে রাখছি, একটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, অর্থোফসফরাস অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড। এই সংকেতগুলো একটু দেখে রাখবা, কারণ দেখো ফসফরিক অ্যাসিড নিয়ে স্যারদের অনেক চুলকানি আছে, বুঝছো? অলরেডি 2টা প্রশ্ন কিন্তু বাউতে আসছে এই ফসফরিক অ্যাসিড থেকে, তাই না? তো এই ফসফরিক অ্যাসিড নিয়ে যাতে কোনো চুলকানি আমাদের ভিতরে না থাকে এই জন্য আমরা এই অ্যাসিডগুলো দেখব। হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, অর্থোফসফরাস অ্যাসিড H3PO3,
তারপরে অর্থোফসফরিক অ্যাসিড H3PO4, পাইরোফসফরিক অ্যাসিড H4P2O7, H4P2O7। তারপর দেখো মেটাফসফরিক অ্যাসিড HPO3, ঠিক আছে, মেটাফসফরিক অ্যাসিড HPO3। দেখো আবার এই যে আবার প্রশ্ন আসছে, কোনটি পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত? মানে স্যারেরা মোটে এটা ছাড়তে চাচ্ছে না। এটা কত সালে আসছে? 12-14-15। ট্রাই ইয়োর সেলফ, আমি আর বলবো না, আমার গলা ব্যথা হয়ে গেছে। ট্রাই ইয়োর সেলফ, 45 নম্বর প্রশ্ন, ট্রাই ইয়োর সেলফ। একটা ব্যতিক্রমী প্রশ্ন আছে 46 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারের সংকেত কোনটা? আমরা সবাই জার্মান শেপার্ডের নাম শুনছি না? জার্মান শেপার্ড মানে জার্মান কুত্তা, সোজা কথা জার্মান কুত্তার নাম শুনছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন জার্মান সিলভার। তো জার্মান সিলভারের সংকেত হচ্ছে গিয়া তোমার যে কপার, জিঙ্ক এবং নিকেল, ঠিক আছে, কপার, জিঙ্ক এবং কি নিকেল, এই তিনটা মিলে কি গঠিত হয়? জার্মান সিলভার গঠিত হয়। কথা বুঝতে পারছো? নাম সিলভার, কিন্তু দেখো সংকেতের ভিতর কিন্তু কোনো সিলভার নাই। নাম সিলভার কিন্তু সংকেতের ভিতর কিন্তু কোনো সিলভার নাই। মাথায় জিনিসটা রাখবা ভাই, বুঝাইতে পারছি? এখন দেখো এখানে আমি লিখে রাখছি কপার থাকে কত? 30-50%, জিঙ্ক থাকে কত? 35-40%, এবং নিকেল থাকে হচ্ছে তোমার 35-10%। এবং এটা একটা সংকর ধাতু, এটা একটা কি সংকর ধাতু। আর এটার ব্যবহারগুলো কি দেখো, এটা হচ্ছে বাসনপত্রে ব্যবহার করা হয়, অলংকার, রেজিস্ট্যান্স বক্স বা রোধ বক্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স বক্স বা রোধ বক্স তৈরিতে ব্যবহার করা হয়। এখন একটু রেজিস্ট্যান্স বক্স তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আচ্ছা, একটু রেজিস্ট্যান্স বক্স দেখাই, দাঁড়াও। রেজিস্ট্যান্স, এটা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা তারা দেখতে পাবা। ও এগ্রিকালচারে তো আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, সরি। এই যে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বক্স, ঠিক আছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বক্স। দেখো এখানে বেশ কয়েকটা নাট বোল্টের মতো দেখতে পাচ্ছ, এই যে নাট বোল্টের মতো দেখতে পাচ্ছ। দেখো প্রত্যেকটা নাট বোল্টের গোড়ায় একটা করে ভ্যালু লেখা আছে। যেমন এইখানে দেখো এই নাটের গোড়ায় লেখা আছে 5000, এই নাটের গোড়ায় লেখা আছে 2000, এই নাটের গোড়ায় লেখা আছে 2000, এই নাটের গোড়ায় লেখা আছে 2000, এই নাট বোল্টের গোড়ায় লেখা আছে 500, এটার নিচে লেখা আছে 200, এটার নিচে লেখা আছে 200, এটার নিচে লেখা আছে 100। এখন তুমি এটা সার্কিটে যুক্ত করবা। সার্কিটে যুক্ত করার পর এখন মনে করো তুমি সার্কিটে 100 ওহম রোধ দিবা। কত ওহম রোধ দিবা? 100 ওহম। তাহলে এই নাটটা খুলে ফেলতে হবে, ঠিক আছে? এই নাটটা খুলে ফেললে তোমার সার্কিটে 100 ওহম রোধ যাবে। এবার মনে করো সার্কিটে তুমি 300 ওহম রোধ দিবা। 300 ওহম রোধ দিতে গেলে কি করতে হবে দেখো তো? 300 কি আছে এখানে? নাই। তাহলে এই 100 আর এই 200 যোগ করলে কত হয়? 300। তাহলে এই দুইটা খুলে ফেলো, এই দুইটা খুলে ফেললেই তোমার 300 আসবে। এবার মনে করো তুমি 400 ওহম রোধ দেবা সার্কিটে, 400 ওহম। তাহলে দেখো এই নাটের গোড়ায় 200, এই নাটের গোড়ায় 200। তাহলে তুমি যদি এই দুইটা খুলে ফেলো তাহলে 200 আর 200 কত হয়? 400। এবং এখানে যতগুলা রোধ দেখতে পাচ্ছ প্রত্যেকটা তোমার সিরিজে কানেক্টেড। বুঝতে পারছো? এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বক্স। বুঝতে পারছি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে এটা পাবা। দাঁড়াও, বউ মেসেজ দিচ্ছে। আচ্ছা, নিশাদ ছড়া একটা কমেন্ট করছো যে ভাই FeH2O হোল 4Cl এর সন্নিবেশ সংখ্যা কত হবে? দেখো তো H2O আছে কয়টা? 4টা আছে না? তাহলে এর সন্নিবেশ সংখ্যা কত হবে? 4 হবে, ঠিক আছে? বুঝতে পারছো ভাই? 50 দিলে, তাই 50। আচ্ছা 50 দিলে 50 এর ব্যবস্থা আছে। দেখো এই পাশে কতগুলো নাট দেখতে পাচ্ছ না? এই যে এই পাশে কতগুলো নাট, এখানে 0.1, তারপর এখানে 10, এখানে 20, 5, 6, মানে 5, 10, 50, 15, 30 এরকম আছে। বুঝতে পারছো? এরকম আছে, তুমি যেরকম চাইবা সেটাই তুমি নিতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর 47 নম্বর প্রশ্ন, কার্না লাইটের সংকেত কি? কার্না লাইট এর সংকেত কি ভাই? এটা তো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা কি বলে এটা আকরিক। তো দেখো আমরা একটু এটা মুখস্থ করব। কার্না লাইটের সংকেত হচ্ছে তোমার KCl, MgCl2 আর পানি, ঠিক আছে? এটা হচ্ছে কার্না লাইটের সংকেত। কার্না লাইটের সংকেত সাউয়ের প্রশ্ন। এবার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দেখো 48 নম্বর প্রশ্নে কি বলছে? লোহা 2+, কপার 2+, ভ্যানাডিয়াম 3+, কোবাল্ট 2+ আয়ন সমূহের বর্ণ যথাক্রমে। একটা জিনিস কি খেয়াল করছো? এই যে জটিল ডি ব্লক মৌলগুলোর বর্ণ থেকে কিন্তু তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন আসে। একটা জিনিস কি খেয়াল করছো? ডি ব্লক মৌলসমূহের বর্ণ থেকে কিন্তু এগ্রিকালচারের প্রশ্ন হচ্ছে।
আমরা কয়েকটা প্রশ্ন কিন্তু ফেস করছি, যেমন ক্রোমিয়াম 3+ এর বর্ণ কেমন, দেখি বলো তো। এই ক্রোমিয়াম 3+ এর বর্ণ কেমন? এই আমি ম্যারিড না, আমি সিঙ্গেল, আমি আজীবন সিঙ্গেল, ঠিক আছে, অলওয়েজ সিঙ্গেল আছি আমি। আচ্ছা বলো ক্রোমিয়াম 3+ এর বর্ণ কেমন? আমি একটু আগে পড়াইছি, না বলতে পারলে কিন্তু একটা পিডামু, একদম পিডামু। ক্রোমিয়াম 3+ এর বর্ণ কেমন? গ্রিন, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, শাবাশ। আচ্ছা তারপরের প্রশ্নে চলে যাই আমরা। নিচের কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার ক্রম সবচেয়ে কম? সবচেয়ে কম। আসলে আমরা একটু তড়িৎ ঋণাত্মকতা নিয়ে খেলাধুলা করি, হ্যাঁ, আমরা একটু তড়িৎ ঋণাত্মকতা বুঝি। গ্রুপ 2, গ্রুপ 2, গ্রুপ 2 এর মৌল, সরি গ্রুপ 2 কেন বলতেছি, দূর, পর্যায় 2, পর্যায় 2 এর মৌলগুলো কারা কারা একটু দেখার চেষ্টা করি তো আমরা, দেখি তো পারি কিনা। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, সরি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। মনে রাখবা লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1, লিথিয়ামের কত? তড়িৎ ঋণাত্মকতা 1। এবার প্রত্যেকটার সঙ্গে 0.5 করে যোগ করবা, প্রত্যেকটার সঙ্গে কত করে যোগ করবা? 0.5 করে যোগ করবা। তাহলে 1 এর সঙ্গে 0.5 যোগ করে কত আসে? 1.5। 1.5 এর সঙ্গে 0.5 যোগ করো 2, 2 এর সঙ্গে 0.5 যোগ করো 2.5, নাইট্রোজেনের সঙ্গে 2.5 এর সঙ্গে 0.5 যোগ করো 3.0, 3.0 এর সঙ্গে 0.5 যোগ করো 3.5, 3.5 এর সঙ্গে 0.5 যোগ করো কত আসে? 4.0, তার সঙ্গে 0.5 যোগ করো কত আসে? 4.5। কিন্তু নিয়নের তো কোনো তড়িৎ ঋণাত্মকতা নাই, তার মানে 0। দেখো তো এটা বোঝো কিনা, এটা কি বুঝছো তোমরা? দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা। আচ্ছা এবার পর্যায় 3 এর দিকে চলে যাই আমরা, ঠিক আছে। পর্যায় 3, পর্যায় 3 মানে কি দেখো, পর্যায় 3, পর্যায় 3, পর্যায় 3 এ কারা কারা আছে? সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার সিলিকন, তারপর হচ্ছে গিয়ে তোমার ফসফরাস, তারপর হচ্ছে গিয়ে তোমার সালফার, তারপর হচ্ছে গিয়ে তোমার ক্লোরিন, তারপর হচ্ছে তোমার আর্গন, ঠিক আছে। এখন খেয়াল করো সোডিয়াম, সোডিয়ামের মনে রাখবা 0.9, সোডিয়ামের কত? 0.9। তার মানে মনে রাখবা N ফর সোডিয়াম, N ফর 9, তাহলে সোডিয়ামের কত? 0.9। এবার প্রত্যেকের সঙ্গে 0.3 করে যোগ করবা, প্রত্যেকের সঙ্গে 0.3 করে যদি যোগ করো তাহলে আসে কত? দেখো তো 0.9 এর সঙ্গে 0.3 যোগ করলে আসে 1.2, তার সঙ্গে 0.3 যোগ করলে কত আসে? 1.5, তার সঙ্গে 0.3 যোগ করলে আসে 1.8, তার মানে সিলিকনের 1.8, তার সঙ্গে 0.3 যোগ করলে 2.1, তার সঙ্গে 0.3 যোগ করলে 2.4। শুধুমাত্র মনে রাখবা ক্লোরিনের হচ্ছে 3.0, ঠিক আছে। এভাবে করে আমরা সবগুলা মনে রাখবো, ঠিক আছে, সবগুলো আমরা এভাবে করে মনে রাখবো। জাস্ট ইজিলি আমরা তড়িৎ ঋণাত্মকতা মনে রাখতে পারবো, খুবই ইজিলি আমরা তড়িৎ ঋণাত্মকতা গুলো মনে রাখতে পারবো, বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো আমাদের এখানে প্রশ্নে কি বলছে, দেখো তো প্রশ্নে বলছে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। আচ্ছা দেখো তো অক্সিজেন, অক্সিজেনের কত? 3.5, ফ্লোরিনের কত? 4.0, ক্লোরিনের কত? 3.0, আর ব্রোমিন, ব্রোমিনের কত? দেখো তো ব্রোমিনের হচ্ছে তোমার 2.8, তাহলে সবচেয়ে কম কার? ব্রোমিনের, সিম্পল। তারপরও দেখো এখানে আমি বেশ কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু সব দিয়ে রাখছি, এটা একটু দেখে রাখবা, ঠিক আছে, এটা একটু দেখবা, কাজে লাগবে। 50 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? আচ্ছা তো দেখো প্রত্যেকটাতে ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড,
চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটির প্রশ্ন, সিবাসু। তো এখন খেয়াল করো যে অ্যানায়নের আকার সমানুপাতিক 1/, গলনাঙ্ক, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা ফাজারের নীতি অনুসারে। ফাজারের নীতি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও করা আছে। ফাজারের নীতি থেকে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে, সেগুলো একটু দেখবা। তো দেখো, অ্যানায়নের আকার যত ছোট হবে গলনাঙ্ক তত কি হবে? বেশি হবে। এখন দেখো তো এর ভিতরে কোন অ্যানায়নের আকার সবচেয়ে ছোট? নিশ্চয়ই ফ্লোরিনের আকারটা সবচেয়ে ছোট। ফ্লোরিনের আকারটা কি? সবচেয়ে ছোট। তার মানে এর আকার যেহেতু ছোট, তার মানে এর গলনাঙ্কটা কি হবে? বেশি হবে। সিম্পল। তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইডের গলনাঙ্কটা বেশি। আবার গলনাঙ্ক বেশি হলে তার আয়নিক প্রকৃতিও বাড়ে। কারণ তোমরা সবাই জানো যে আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি হয়, আর তোমার হচ্ছে গিয়ে সমযোজী যৌগের গলনাঙ্কটা কি হয়? কম হয় না? আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্কটা কম। এটা কিন্তু আমরা সবাই জানি, জানি না? জানি কিন্তু। আচ্ছা, ক্লিয়ার? তারপর দেখো 51 নম্বর প্রশ্নে কি বলছে? ক্ষার ধাতু সমূহের মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক এবং সক্রিয় ধাতু কোনটি? আচ্ছা, সবচেয়ে কম, আচ্ছা তড়িৎ ঋণাত্মক লিখছে না, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। এটা হবে এরকম যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক এবং সক্রিয় ধাতু। আচ্ছা, ঠিকই তো আছে, প্রশ্ন ঠিক আছে, সরি। আচ্ছা, তো দেখো এখানে উত্তরটা ভুল করছে ওরা। আচ্ছা দেখো, ক্ষার ধাতু মানে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই না? এখন উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? হ্রাস পায় না? উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। ওকে, তাহলে দেখো তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মককে? লিথিয়াম। আবার সবচেয়ে সক্রিয়কে? লিথিয়াম, কারণ সক্রিয়তা সিরিজে লিথিয়ামের অবস্থান সবার উপরে। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক এবং সবচেয়ে বেশি সক্রিয় ধাতু, অ্যান্সারটা কি হবে? লিথিয়াম হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? 52 নম্বর প্রশ্ন কি বলছে দেখো তো? কক্ষ তাপমাত্রায় H2S গ্যাসীয় কিন্তু H2O তরল কোন বন্ধনের ফলে? বা এটা কি তোমরা সবাই জানো না? সবাই জানো যে H2S এ আমাদের হাইড্রোজেন বন্ধন থাকে না, বাট H2O পানিতে আমাদের হাইড্রোজেন বন্ধন থাকে। এজন্য পানি হচ্ছে তরল, H2S টা কি? গ্যাসীয়, তাই না? সবাই কি জানি আমরা? এটা জানি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? তারপর দেখো, কোন যৌগে পোলারায়ন বেশি ঘটে? কোন যৌগে পোলারায়ন বেশি ঘটে? দেখো এখানে খেয়াল করো, এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে, বাট মেইনলি পার্থক্য কোথায়? মেইনলি পার্থক্য হচ্ছে তোমার অ্যানায়নে। অ্যানায়ন খেয়াল করো, আমরা সবাই কি জানি? অ্যানায়নের আকার যত বেশি পোলারায়নও তত বেশি। এটা সবাই কিন্তু আমরা জানি। অ্যানায়নের আকার যত বেশি পোলারায়নও তত বেশি। যাদের এই টপিকটা নিয়ে প্রবলেম আছে, পোলারায়ন টপিকটা নিয়ে প্রবলেম আছে, আমার চ্যানেলে যাবা, যাই খুঁজবা যে ফাজানের নীতির যে ভিডিওগুলা সেগুলো কই। আমি ফাজানের নীতি নিয়ে রিসেন্টলি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, প্রায় 1 মাস আগে একটা ভিডিও করে রাখছিলাম ফাজানের নীতি অনুসারে। আমার শালিকা ফাজানের নীতি বুঝতো না, তারে বোঝানোর জন্য একটা ভিডিও করে রাখছিলাম, ঠিক আছে? তো সেই ফাজানের নীতির ভিডিওটা অবশ্যই দেখে আসবা, ঠিক আছে? আর তাহলে কারো কোনো ভুল হবে না। এখন দেখো তো, কোন অ্যানায়নের আকার সবচেয়ে তোমার এখানে বড়? যার আকার সবচেয়ে বড় তার পোলারায়নটা কি বেশি, তাই না? তাই তো। আচ্ছা, ও আচ্ছা দাঁড়াও, এখানে একটু কাহিনী আছে। আবার কাহিনী তো বলতে ভুলে গেছিলাম। কাহিনীটা হচ্ছে দেখো, তোমার এইখানে আছে কি? CH3 আছে না? CH3 কিন্তু ধাতব না, এটা হচ্ছে একটা অধাতব আয়ন। অধাতব আয়নের ক্ষেত্রে তোমার তড়িৎ ঋণাত্মকতা দেখতে হবে। অধাতব আয়নের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে। এখন দেখো, কার্বন আর তার সঙ্গে কি? অ্যাসিটাইন। কার্বন এবং অ্যাসিটাইন, তারপরে কার্বন এবং ক্লোরিন, তারপরে আছে কার্বন এবং ব্রোমিন, তারপরে আছে কার্বন এবং আয়োডিন। তো অ্যাসিটাইনের কথা বাদ দিলাম। কার্বন এবং ক্লোরিন, কার্বনের 2.5, ক্লোরিনের 3.0, পার্থক্য কত? 0.5।
কার্বনের 2.5, তারপর হচ্ছে তোমার ব্রোমিনের হচ্ছে 2.8, পার্থক্য কত? 0.3। কার্বনের হচ্ছে 2.5, আয়োডিনের হচ্ছে 2.4, পার্থক্য কত? 0.1। এখন মনে রাখবা, যেখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি সেখানে পোলারায়ন বেশি, যেখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি সেখানে কি পোলারায়নটাও বেশি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বি নাম্বার অপশন, অর্থাৎ কার্বন এবং ক্লোরিনের মাঝখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে। বুঝাতে পারছি বাচ্চারা? সাইফুল্লাহ স্যার দিয়ে দেবো, সমস্যা নেই, এই যে লেখালেখি আঁকে এগুলো দিয়ে দেবো। ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ। নিজের ক্লাসে নিজেই লাভ রিঅ্যাক্ট দিই। ওকে, থ্যাংক ইউ।